হ্যালো বন্ধুরা, তোমরা সবাই আশা করি ভালোই আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের আজকে আমি আলোচনা করব নুন কবিতাটি নিয়ে, যেটা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে তৃতীয় নম্বর কবিতা। এর আগের কবিতাগুলো এবং গল্পগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা দেখতে চাইলে চ্যানেল ভিজিট করে দেখতে পারো, দেখবে খুব ভালোভাবেই সবগুলো বুঝতে পারবে। তো আজকে আমি আলোচনা করব এই নুন কবিতাটি। যিনি লিখেছেন এই কবিতাটি তিনি হলেন জয় গোস্বামী। তিনি কিন্তু এখনও জীবিত আছেন। জয় গোস্বামী যিনি জন্মগ্রহণ করেছিলেন 1954 সালে কলকাতায়। বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি ছিলেন তিনি। তার লেখা উল্লেখযোগ্য কবিতার বই হচ্ছে প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, ভুতুম ভগবান। এই ভুতুম ভগবানটাই ভালো করে মনে রাখবে, কারণ আমরা এই যে নুন কবিতাটি পড়ব এই ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে। এরপরে আছে ঘুমিয়েছ ঝাউ পাতা, বজ্র বিদ্যুৎ খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, শিবির, গরাদ গরাদ প্রভৃতি। যারা বৃষ্টিতে ভিজেছিল এটি তার একমাত্র স্মরণীয় কাব্য উপন্যাস। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে আরও অনেক আছে, সেগুলো হচ্ছে সেই সব শেয়ালেরা, সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি। বাংলা আলোচনায় তার লেখা আকস্মিকের খেলা, আমার রবীন্দ্রনাথ, গোসাই বাগান প্রভৃতি উল্লেখযোগ্য সংযোজন। এবার আমরা কবিতাটি সম্পর্কে পড়ব। নুন কবিতাটি মূল উৎস হচ্ছে জয় গোস্বামীর অন্যতম কাব্যগ্রন্থ ভুতুম ভগবান থেকে আমাদের আলোচ্য নুন কবিতাটি নেওয়া হয়েছে। এরপরে আমরা নুন কবিতায় কি বলা হয়েছে সেটা একটু সংক্ষেপে জেনে নেব। নুন কবিতাটি একটি নিম্নবিত্ত হতদরিদ্র পরিবারের সাধারণ ও নিত্য নৈমিত্তিক দিনযাপনের কাহিনী বলা হয়েছে। তাদের কাছে সচ্ছলতা যেন একটা স্বপ্ন এবং বাস্তব হচ্ছে অভাব। সেই জগতের মানুষদের দুঃখ যন্ত্রণার কথাই ফুটে উঠেছে এই কবিতায়। শুধুমাত্র দুটো ভাত আর কাপড়ের সংস্থান করতে করতেই যাদের সারাটা জীবন কেটে যায় অনাদরে আর অবহেলায়, সামান্য অসুখ হলে ধার দেনা লেগে থাকে যে সংসারে, এই কবিতা তাদেরই আখ্যান, অর্থাৎ তাদের কথাই এই কবিতায় আলোচনা করা হয়েছে। কষ্টে সৃষ্টে দিন চলে যাওয়ার মধ্যেই তারা আনন্দ খুঁজে নেয়। অন্ধকারের মধ্যে আলো খোঁজার ব্যর্থ চেষ্টাই তাদের বাঁচিয়ে রাখে। তারা জানে যে এই জীবনে দুঃখ করে কোনো লাভ নেই, কারণ সেই দুঃখই তাদের জীবনে আমৃত্যু চিরসত্য স্থায়ী হয়ে থাকবে। এই বাস্তব থেকে পালিয়ে বাঁচতে, কঠোর সত্য থেকে নিস্তার পেতে তারা খুঁজে নেয় নেশার আশ্রয়। মাদকতায় ভরা দুনিয়ায় কোনো কষ্টই আর থাকে না তাদের। সামাজিক সম্পর্কের প্রথাগত ধারণাকে পাল্টে দিয়ে বাবা ছেলে দুজনে তখন গঞ্জিকার নেশায় দুই ভাইয়ের মতো আচরণ করে। গঞ্জিকা শব্দের অর্থ হচ্ছে গাঁজা। এত অভাবের জীবনেও রোজ রোজ খাওয়া জোটে না, বাজার করাও হয় না প্রতিদিন। কিন্তু যেদিন হাতে টাকা থাকে সেদিন সেই টাকা উড়িয়ে ভরে ভরে বেশি করে বাজার করে নিয়ে আসে ঘরে। সঙ্গে আনে গোলাপ চারাও, নতুন স্বপ্নের ইঙ্গিত নিয়ে, শৌখিন স্বপ্নের পসরা নিয়ে। ঠিক থাকে না যে পরের দিন ওই চারাটি বাঁচবে কিনা, তাতে ফুল ধরবে কিনা, এমনকি সেই চারা কোথায় লাগানো হবে তাও ঠিক থাকে না। নতুন সৃষ্টির নেশায় তারা তখন উন্মাদ হয়ে ওঠে। বাড়িতে মানুষেরই থাকার জায়গা হয় না, তো গোলাপ চারার স্থান সৎকুলাং কীভাবে সম্ভব সেই চিন্তা করে না তারা। এবার আমরা নুন কবিতাটি শুরু করব। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। অর্থাৎ এখানে বলতে চেয়েছি সমাজের নিম্নবিত্ত মানুষেরা অল্পে খুশি থাকে,
কারণ সাধারণ ভাত কাপড়ে অতিবাহিত জীবনে অতিরিক্ত চাহিদা বা সুখভোগের কোনো সুযোগ নেই তাদের। অল্পে খুশি থাকাটা তাই তাদের জীবনের এক ধরনের বাধ্যবাধকতা। কি হবে দুঃখ করে? কবি জয় গোস্বামীর মতে নিম্নবিত্ত মানুষদের জীবনে দুঃখ করে কোনো লাভ নেই, কারণ অভাব আর অসুখের নিত্য সহাবস্থানে অতিবাহিত তাদের যে জীবন, সেখানে সুখের কোনো সম্ভাবনাই নেই। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এখানে হতদরিদ্র নিম্নবিত্ত মানুষদের কষ্টের সৃষ্টি, অর্থাৎ কষ্ট করে কোনো রকমের দিন যাপনের কথা এখানে বলা হয়েছে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। নিম্নবিত্ত পরিবারের দিন অতিবাহিত হয় অসুখ এবং ধার দেনার মধ্য দিয়ে। রাত্রে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। এখানে দুই ভাই শব্দের স্পষ্ট ব্যাখ্যা কবি কিন্তু দেননি। হতে পারে তারা সহোদর, আবার পরে অন্য প্রসঙ্গে বাপ বেটা দুই ভাইয়েরও উল্লেখ আমরা দেখতে পাই কবিতাটিতে। বাস্তবের জীবন যন্ত্রণাকে ভুলে থাকার জন্য মানুষ নেশার ঘোরে নিজেকে ডুবিয়ে রাখে, আর তখন যন্ত্রণা ক্লিষ্ট মানুষগুলোর জীবনে সামাজিক সম্পর্কগুলোর অবস্থানও এলোমেলো হয়ে যায়। সব দিন হয় না বাজার। অর্থাৎ নিম্নবিত্ত হতদরিদ্র মানুষদের জীবনে অভাব একটি নিত্য সঙ্গী। অল্পে খুশি থাকা তাদের জীবনের একটি নিয়তি বা ভাগ্য। ফলে প্রতিদিন বাজার করা তাদের কাছে একটি বিলাসিতা মাত্র, বা প্রতিদিন বাজার করাও তাদের পক্ষে সম্ভব হয় না। হলে হয় মাত্রা ছাড়া। নিম্নবিত্ত মানুষেরা অভাবের কারণে প্রতিদিন বাজার করতে পারে না, কিন্তু যেদিন তারা সুযোগ পায় সেদিন মাত্রা ছাড়া বাজার করে, যা তাদের বেহিসাবি এবং অসংযমী জীবন উচ্ছ্বাসকেই প্রতিষ্ঠা করে। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। নিত্য অভাবের মধ্যেও একজন নিম্নবিত্ত মানুষের যেদিন উপার্জন সম্ভব হয়, সেদিন তাকে দেখা যায় জীবনকে উদযাপন করতে। প্রতিদিন যার পক্ষে বাজার করা সম্ভব হয় না, তাকেই দেখা যায় মাত্রা ছাড়া বাজার করতে এবং বাড়িতে ফেরার পথে গোলাপ চারা কিনে আনতে। অনেক অভাবের মধ্যেও যে শখকে সে মনের মধ্যে লুকিয়ে রেখেছিল বা লালন করে রেখেছিল, তা পূরণের স্বপ্ন তাকে এই গোলাপ চারা কিনে আনায়। কিন্তু পুঁতব কোথায়? এরা নিজেদের মধ্যে শখকে বাঁচিয়ে রাখে, সে কারণেই সুযোগ পেলে সে গোলাপ চারা কিনে আনে, কিন্তু কোনো রকমে মাথা গোজার ঠাঁই জোটে না যার, তার কাছে গোলাপ চারা পোতার জন্য জায়গা পাওয়া অসম্ভব। ফুল কি হবেই তাতে? তাদের মনের মধ্যে গোপনে লালিত স্বপ্ন পূরণের জন্য গোলাপ চারা তারা কিনে আনে বটে, কিন্তু তা পোতার উপযুক্ত জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকে। তার সমাধান হলেও সেই গাছের উপযুক্ত পরিচর্যা করার সুযোগ বা সময় মেলে না, ফলে আরও অনিশ্চিত হয়ে যায় গোলাপ চারার ফুল ফোটার বিষয়টিকে নিয়ে। সে অনেক পরের কথা। টান দিই গঞ্জিকাতে। অর্থাৎ বহু কষ্টে পোতা গোলাপ চারায় ফুল হবে কিনা সেই কথা প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে। মনের মধ্যে গোপনে লালিত সৌন্দর্যবিলাস পূরণের জন্য বহু কষ্টে তারা গোলাপ চারা কিনে আনে, কিন্তু প্রতিদিনের বেঁচে থাকার লড়াইয়ের ব্যস্ত মানুষের পক্ষে তাতে ফুল ফুটবে কিনা, অর্থাৎ ভবিষ্যতের সুখ বিষয়ে অপেক্ষা করার ধৈর্য বা সুযোগ কোনোটাই তাদের থাকে না। কান্দি গঞ্জিকাতে। এসব কথা না ভেবে তারা দুই ভাই মিলে গাঁজাতে টান দেয়। গঞ্জিকা শব্দের অর্থ হচ্ছে গাঁজা। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। নিম্নবিত্ত মানুষ অভাব আর অসুখকে নিত্যসঙ্গী করে দিন যাপন করে। অল্পে খুশি থেকে হেসে খেলে কষ্ট করে তাদের দিন যাপন হয়, কিন্তু সেখানেও যে নিশ্চয়তা থাকে না, তারই স্বীকারোক্তি পাওয়া যায় উক্তিটির মধ্য দিয়ে। দুপুর রাতে বাড়ি ফেরা, অর্থাৎ কঠোর পরিশ্রমও সেই দিন যাপনকে নিশ্চিন্ত করতে পারে না। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে। দুপুর রাতে বাড়ি ফিরে খেতে বসে তাদের রাগ চড়ে যায় যখন তিনি দেখেন যে ঠান্ডা ভাতে নুনটুকুও নেই। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি।
গভীর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুনটুকু না পেয়ে কবির মানসিক স্থিরতা নষ্ট হয়ে যায়। তখনই রাগ তার মাথায় চড়ে আর তিনিও রাগের মাথায় চড়েন। বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি। অভাবের তীব্র তাড়নায় বাবা ও ছেলে যেন জীবনযুদ্ধে সহযোদ্ধা হয়ে যায়। সেই কারণেই কবি বাপ বেটা দুই ভাই শব্দবন্ধটি ব্যবহার করেছেন। আর যখন তারা গভীর রাতে বাড়ি ফিরে আসেন এবং দেখেন ঠান্ডা ভাতে নুনটুকু নেই, তখনই বাবা এবং ছেলে মিলে সমস্ত পাড়া মাথায় করে। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। গভীর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নুনটুকু না পেয়ে বাপ বেটা দুই ভাই মিলে সমস্ত পাড়া মাথায় করে, কিন্তু তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। বৈষম্যের সমাজে নিম্নবিত্ত মানুষদের ন্যূনতম অধিকার রক্ষিত না হওয়ায় ক্রোধ এবং অভিমানের প্রতীক হয়ে থাকে এই সামান্য শব্দটি। সামান্য লোক হিসাবে কথক দাবি জানিয়েছেন যে তাদের শুকনো ভাতে যেন লবণের ব্যবস্থা হোক। নুন কবিতার শেষে শুকনো ভাত লবণের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। প্রতিদিন জীবন সংগ্রামে ব্যস্ত নিম্নবিত্ত মানুষদের কাছে পঞ্চব্যঞ্জন শোভিত অন্ন প্রায় স্বপ্নের মতো। তাদের ভাতের থালায় থাকে শুকনো ভাত, শুধু একটু লবণ হলেই তাদের খাওয়া এবং বেঁচে থাকার সুনিশ্চিত হয়। উল্লেখিত দাবিতে জীবনের সেই রুক্ষ দিকই প্রকাশিত হয়েছে কবিতার মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।